আমরা দেখলাম শপথ নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হলো ঠিক আগ মুহূর্তে। আসলে কোন শপথ নেওয়া হবে কি নেওয়া হবে না, সেটি অবশেষে আমরা দেখলাম সংসদ সদস্য হিসেবে সবাই শপথ নিলেন এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ বিএনপি নেয়নি। আপনি আসলে এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? জুলাই সনদের ভবিষ্যৎটা আসলে কি, কেমন দেখছেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচককেও ধন্যবাদ। আমি ওটাতে যাওয়ার আগে আমি একটু ভোট নিয়ে একটু পারসেপশন শেয়ার করি ওই পয়েন্টে যাওয়ার আগে, যে আলহামদুলিল্লাহ যে দীর্ঘ পথ পরিক্রমার পর ফেসিবাদী শাসন, ইন্টারিম গভর্নমেন্টের নানা অনিশ্চয়তা, ভোট হবে কি হবে না, নানান মানুষের নানা মত জল্পনা কল্পনা শেষ করে আমরা একটা সুন্দর নির্বাচন করেছি। যদিও কিছু বিতর্ক আছে, ছোটোখাটো কিছু ইস্যুজ আছে, কিছু নির্বাচনের আগে কিছু সহিংসতা হয়েছে, কম বেশি নির্বাচনের পরে কিছু সহিংসতা হয়েছে, কিন্তু সবশেষে মিলে এটা আমাদের গণতন্ত্রের জন্য একটা বিজয় যে আমরা একটা নির্বাচন করতে পেরেছি এবং একটা নির্বাচিত সরকার গঠন হয়েছে। এবং এই নির্বাচনটা আগের যে কোনো নির্বাচনের তুলনায়, এই নির্বাচনের ফলাফল আগের যে কোনো নির্বাচনের তুলনায় এটা একটু ব্যতিক্রমধর্মী। ব্যতিক্রম এই জন্য, অতীতে আমরা যত নির্বাচন দেখেছি, এই নির্বাচনগুলোতে যে দল মেজরিটি পেত বা সরকার গঠন করত, দেখা যেত ঢাকা শহরের সিটগুলো তারাই পেত। এবারে সেটা একটা ব্যতিক্রম ঘটনা। আমরা দেখলাম যে ঢাকা সিটির সিট হাফ হাফ ভাগ হয়েছে। 15টার মধ্যে 8টা বিএনপি পেয়েছে, 7টা জামাত এবং অ্যালায়েন্স পেয়েছে। এবং সারা দেশে ভোটটা খুবই কম্পিটিটিভ একটা ভোট হয়েছে। ভোটের পার্সেন্টেজের দিক থেকে দেখলেও প্রধান দল এবং বিরোধী দল, সরকার দল বিরোধী দল দুদল একটা স্ট্রং কন্টেস্ট করেছে অনেকগুলো আসনে, যে কারণে কিছু আসনে কিছু ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এসেছে। তো এটা একটা যে শক্ত বিরোধী দল সহ সরকার গঠন হয়েছে, যদিও আসনের জায়গায় অনেক ব্যবধান, 200+ ভার্সেস 70-80, কিন্তু ভোটের পার্সেন্টেজের জায়গা থেকে যদি আমরা দেখি খুব ক্লোজ কন্টেস্ট হয়েছে। এবং ভোটের ক্ষেত্রে আমরা যদি ঢাকা সিটিতে দেখি, ঢাকা সিটিতে ভোট অলমোস্ট 50-50 ভাগ হয়েছে। এবং বিরোধী দল হিসেবে জামাতের জন্য এটা একটা স্ট্রং সাপোর্ট বেস, যে জনগণ তাদেরকে 50-50 একটা ম্যান্ডেট দিয়েছে সিটিগুলোতে বিশেষ করে। তো এটার একটা ভোটের প্যাটার্নটা খুব ইন্টারেস্টিং। এবারে যে বলা হয়েছিল জামাতের এগেনস্টে নারী ইস্যুতে অনেক কথা বলা হয়েছিল, কিন্তু দেখা গেল যে নত্র নিউজের যে রিপোর্টটা তারা করলো 1600 সিঙ্গেল জেন্ডারের কেন্দ্রগুলো অ্যানালাইসিস করে, যে জামাত নারীদের ভোট বেশি পেয়েছে এবং জামাত তরুণদের ভোট বেশি পেয়েছে, যেটা আগে থেকে এক্সপেক্ট করা হচ্ছিল, এবং শিক্ষিত জনগোষ্ঠীর ভোট বেশি পেয়েছে, যে কারণে আমরা দেখছি রিলেটিভলি গ্রামের তুলনায় জামাত শহরে ভালো করেছে এবং ঢাকায় ভালো করেছে, অন্য অন্য সিটিগুলোতেও তাই হয়েছে। এইটা বিরোধী দল হিসাবে জামাতের জন্য একটা স্ট্রেংথ, এবং সরকার দল হিসাবেও বিএনপির কাছে এটা একটা ইন্ডিকেশন যে যদিও আপনি 200+ আসন নিয়ে জয়ী হয়ে এসেছেন, আপনি কিন্তু জনগণের ম্যান্ডেটের দিকে যদি তাকান, তার মানে হচ্ছে জনগণের ম্যান্ডেট এভাবে 50-50 ভাগ হয়েছে, বিশেষ করে আরবান এডুকেটেড এবং সিটিতে। তো এটা আমি মনে করি সরকারকে আগের মতো, এটা অনেকে আশঙ্কা করতেছিল যে 200+ সিট নিয়ে যদি একটা দল আসে আগের মতো ফেসিবাদী হয়ে ওঠে কিনা, তো সেই জায়গাটা আমি মনে করি এইটা আশঙ্কাটা কম। কারণ এখানে ভোটের জায়গা আমরা যদি দেখি যে এডুকেটেড এবং ইয়ং এবং উইমেনদের সাপোর্টটা বিরোধী দলের দিকেও একটা স্ট্রং সাপোর্ট আছে। সো এটা আমি করি না। যেটা আপনি প্রশ্ন করেছিলেন শপথ নিয়ে একটা ধূম্রজাল তৈরি হয়েছে, আসলে আমাদের এই ইলেকশনটাই তো জুলাই সনদের উপর ভিত্তি করে। জামাত যেমন আগে চাইছিল যে গণভোটটা শুরুতে হোক, আমাদের লেজিটিমেসি তৈরি হোক গভর্নমেন্টের, এবং আমরা দেন নির্বাচনটা করি। ওইভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে তো আমাদের গভর্নমেন্টেরই আসলে কোনো লেজিটিমেসি নাই। সংবিধান অনুযায়ী আমাদের অন্তর্বর্তী সরকারেরও কোনো লেজিটিমেসি নাই, এই নির্বাচনেরও লেজিটিমেসি নাই। এই লেজিটিমেসিটা আসতো হচ্ছে জুলাই সনদের মধ্য দিয়ে, আমাদের সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া বা এটা নিয়ে। তো এখন এটা শুরুতে একটা হোঁচট, এটা কি গেল আসলে? আপনি যে বলছেন যে এটা বৈধতা নেই সরকারের, এটা যেমন নির্বাচনে বিএনপি, আমি সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা শুনছিলাম, উনি বলছিল যে এটা তো এখনো সংবিধানে নাই, সংবিধান অন্তর্ভুক্ত হবে তারপরে ওনারা শপথ নেবেন। কিন্তু বিষয়টা তো হচ্ছে আসলে এই নির্বাচনটাই তো সংবিধানে ছিল না, এই অন্তর্বর্তী সরকারে তো সংবিধানে ছিল না। সব কিছুর তো আসলে বৈধতা আসতো হচ্ছে আমাদের জুলাই সনদের মধ্যে দিয়ে, এবং জনগণ কিন্তু রায় দিয়েছে। জনগণ বিএনপিকে ভোট দিয়ে ম্যান্ডেট দিয়েছে, কিন্তু গণভোটে আবার জনগণ হ্যাঁ দিয়েছে। তার মানে বিএনপিকে ভোট দেওয়া মানুষজন কিন্তু গণভোটে হ্যাঁ দিয়েছে। তার মানে তারা চায় যে জুলাই সনদ বাস্তবায়ন হোক, অ্যারাউন্ড 70% মানুষরা। তো আমি মনে করি বিএনপির ভালো হতো, উত্তম হতো, এটা উচিত ছিল যে জুলাই এই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে
আমাদের জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটা। আমি মনে করি এটা শুরুতেই আমাদের একটু নেগেটিভ ব্যাপার দিয়ে আমরা শুরু করলাম। এটা জুলাইয়ের যে আমাদের এত মানুষ রক্ত দিল, জীবন দিল, আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছি, আমরা সে পথে না গিয়ে আমরা আমাদের চিরাচরিত যে বন্দোবস্ত, চিরাচরিত যে সংসদ কাঠামো, মন্ত্রী পরিষদ কাঠামো, সেদিকেই আমরা যাচ্ছি। এটা আমি মনে করি এরকমটা হওয়া উচিত ছিল না। এটা অন্তত জুলাইয়ের যে তরুণরা জীবন দিয়েছে তারা এটা ডিজার্ভ করে না, তারা একটা বেটার জিনিস ডিজার্ভ করে। সেরকম একটি বক্তব্য আমরা পেয়েছি যে এনসিপি নেতা সার্জিস সালাম বলেছেন জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো। তিনি এরকম একটি মন্তব্য করেছেন ফেসবুক স্ট্যাটাসে। রাইট এক্স্যাক্টলি, আমিও তাই মনে করি যে বিএনপির উচিত ছিল জুলাইয়ের এই শহীদদের প্রতি জুলাইয়ের দেখেন, জুলাই হলো বলেই তো আমরা এই নির্বাচনটা পেয়েছি, না তো আমাদের নির্বাচন 24 হলো, আরেকটা নির্বাচন 2029 হতো নিয়ম অনুযায়ী হলে। তো জুলাই হলো বলেই তো আমরা এই ফেসিবাদ থেকে মুক্ত হলাম, জুলাই হলো বলেই ইন্টারিম গভর্নমেন্ট আসলো, এই নির্বাচন আসলো এবং বিএনপি ক্ষমতায়ও আসলো, মন্ত্রী পরিষদ আমরা গঠন করছি। তাহলে সেই জুলাইকেই যদি আমরা মূল্যায়ন না করি, জুলাইয়ের আকাঙ্ক্ষাকেই যদি আমরা ধারণ না করি, তাহলে তো মানে আমাদের এই সব কিছুই আসলে আর ওই ভ্যালিডিটিটা থাকে না। আমি মনে করি জনগণের প্রতি, বিশেষ করে তরুণ প্রজন্মের প্রতি এই রেসপেক্টটা বিএনপির পক্ষ থেকে দেখানো উচিত। বিএনপির এটা মনে করা উচিত না যে আমরা 2/3 সমর্থন পেয়ে গেছি বলে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো। এটা হলে কিন্তু পরিণতি ভালো হবে না, কারণ আমরা আওয়ামী লীগের ফেসিবাদের উত্থান কিন্তু 2/3 দিয়েই হয়েছিল। 2/3 হয়েছে বলে ইচ্ছামতো করে কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল করলো, বিএনপিকে কোণঠাসা করলো, জামাতকে কোণঠাসা করলো, বিরোধী মত দমন করে দীর্ঘদিন ক্ষমতায় ছিল। তো আমরা যদি আবার সেই চরিত্রে যাই যে কাউকে পাত্তা দিব না, আমি নিজে যা ভালো মনে করি সেটাই করব, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আমি বাস্তবায়ন করব না, তাহলে এটা কিন্তু সেই চরিত্রের দিকেই ইঙ্গিত করে এবং সেটা অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হবে না, দল হিসেবে বিএনপির জন্য ভালো হবে না। যদি বিএনপি গণমানুষের আস্থা হারায়, তরুণদের আস্থা হারায়, এটা বিএনপির জন্য আমি মনে করি কঠিন হবে সামনের পথ চলা। জি।